দেশের মানুষ তারা নিরাপত্তাহীনতার অভাবে ভোগেন। তারা দামছড়া থেকে তারা পালিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামের একটা জায়গায় তারা চলে যান এবং সেখানে প্রায় সপ্তাহখানেক সেখানে তারা ছিলেন। তো এই সমস্ত ঘটনা কেন হঠাৎ করে গত 22-23 বছর ধরে সেখানে মিজোরাম থেকে বিতাড়িত হয়ে যারা আমাদের ব্রু ভাই বোনেরা আসতে বাধ্য হয়েছিলেন তাদের সাথে স্থানীয়দের কোনোদিন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা হলো না। শত প্রতিকূলতার মধ্যেও সেখানকার স্থানীয় মানুষ তাদেরকে নানাভাবে আশ্রয় দিয়ে রেখেছেন এবং নিজেদের ভাই বোনের মতো করে তাদের সাথে সেই পরিবেশ সেখানে তৈরি করেছেন। হঠাৎ করে কেন এমন ঘটনা হলো এটা বোঝার জন্য এবং সেই ক্ষেত্রেতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার, সরকারকে কোনো সাজেস্ট করার, তো দুইটা সম্প্রদায়ের কাছে আমাদের তরফ থেকে আমাদের যে আকাঙ্ক্ষাকে বলার এরকম একটা সুযোগ নেওয়ার জন্য গত 4 তারিখে আমি সেখানে যাই। আমার সাথে ছিলেন আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রিয়াং, আমাদের পানিসাগরের পার্টির লিড নেতা কমরেড অজিত দাস এবং আমাদের পানিসাগরের গণমুক্তি পরিষদের সম্পাদক ললিত রিয়াং এবং গণতান্ত্রিক আন্দোলনের আরো অনেকে ছিলেন। তো সেখানে গিয়ে আমি প্রথমে যে দামছড়া আরএফ এর যে জায়গাতে ঘটনাটা ওইখানে থামি সেখানে এবং এই যাওয়ার পথেই পরে হলো কাসকাউ, এই ব্রু ডিসপ্লেসড পিপলদের প্রথম ক্যাম্প। তো স্বাভাবিক সেখানেই যেতে হবে। প্রথম গেলাম সেখানে, সেই ক্যাম্পের সবাই আসলেন, ক্যাম্পের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আসলেন, নারী পুরুষরা, এবং তাদেরকে জিজ্ঞেস করলাম এই ঘটনা এবং তার সাথে তাদের পুনর্বাসনের যে কর্মসূচি এটা কতটুকু এগিয়েছে জানার জন্য। তো তারা যা বললেন যে না, আপনারা বা মিডিয়াতে কিছু কিছু মিডিয়াতে উঠেছে এখানে দুইটা সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক এরকম ঘটনা হয়েছে, না এরকম বলবেন না, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবং যাদের সাথে 26 তারিখে সে ঘটনা হয়েছে তারা গত 23 বছর আমাদেরকে আগলে রেখেছে এখানে, তাদের সাথে আমাদের কোনো এরকম বিরোধ নেই, কিন্তু একটা দুঃখজনক ঘটনা হয়েছে। কেন হয়েছে এই আলাপচারিতে বোঝা গেল যে মূল ঘটনা হলো জমি, ল্যান্ড। কারণ এই ক্যাম্পে 829টা পরিবার এখানে গত 22-23 বছর ধরে আছে। এখন তাদেরকে ক্যাম্প ছাড়তে হবে, তাদেরকে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার সাথে হলো এই ব্রুদের সাথে যে চুক্তি যে হয়েছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে কিছু জমি দেওয়া হবে, তারপর ঘর তৈরি করার পর কিছু রেশন দেওয়া হবে, এরপরে সরকার দায়িত্ব তুলে নেবে। তো আমি জানতে চাইলাম এই পুনর্বাসন প্রকল্প কেমন। তো আমাদেরকে দেখালেন তারা মাত্র 30 ফুট বাই 40 ফুট একটা ঘর তৈরি করা জায়গা দেওয়া হয়েছে, তার বাইরে আর 1 ছটাক জায়গাও নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। সেই ক্যাম্পে 829টা পরিবারের মধ্যে 481টা পরিবারের জন্য সেখানে জায়গা চিহ্নিত হয়েছে। তাদেরকে নাকি বলা হয়েছে সবাইকে সেখানে থাকতে হবে, কিন্তু আর জায়গা নেই। তারা খুবই উদ্বিগ্ন, চিন্তিত কি হবে। তারপর আমাকে দেখালেন, দেখুন একটা
টয়লেট তৈরি করার সেরকম জায়গাও নেই, টয়লেট তৈরি করার জন্য পয়সাও দেওয়া হয়নি, জায়গাও নেই। তো এই ঘর তৈরি হওয়ার পর সরকার 24 মাস তাদেরকে ফ্রি রেশন দেবে, কিন্তু 24 মাসের পর তারা প্রায় সকলে কৃষিজীবী, জুমিয়া, আর এটা তো গ্রাম, সেখানে অন্য জায়গায় গিয়ে যে শ্রম দেবেন সুযোগ নেই, কি করবেন? তো যারা এরকম ঘর পেয়েছেন তারা গিয়ে টিলার নিচে, তারা উপরে গিয়ে সেখানকার যে স্থায়ী যারা বাসিন্দা তাদের বাগানে গিয়ে এরকম একটু জায়গা ঠেলাঠেলি হয়েছে। এই ঠেলাঠেলি থেকেই সেই ঘটনা হয়েছে। এবং আমি আপনাদেরকে একটু ছবি দেখাবো, দেখবেন যে কিভাবে এদের বাগানগুলো নষ্ট হয়েছে। এই দেখুন, মানে একদম পুরো বাগান, এটা একটা সুপারি বাগান, কলা বাগান, একদম বাগানকে বাগান, এগুলো 25-26টা পরিবারের একদম সর্বশান্ত হয়ে গেছে এই ভুল বোঝাবুঝির কারণে। একদিনের ঘটনা হলো, একদিনের মধ্যে এগুলি হয়েছে। তো এই জায়গায় এই রিয়াং বা ব্রু এই তাদের সাথে যে ঘটনাটা হয়েছে, তাই এই জায়গাতে তাদের পুনর্বাসন সম্পর্কে যদি সঠিকভাবে ভাবনা চিন্তা না করা হয়, পদক্ষেপ না নেওয়া হয়, আগামী দিন শুধু দামছড়াতে না, এই 35,000 আমাদের ব্রু ভাই বোনদের আরো বিভিন্ন জেলাতে নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার আশঙ্কা, আমাদের আশঙ্কা, এইভাবে যদি হয় সর্বত্র এরকম কনফ্লিক্ট হবে, যা মোটেই কাম্য নয়। আমি তাদের সম্পর্কে আমাদের ডিমান্ড কি হবে এটা বলার আগে আমি এরপরেই যে আরেকটা গোষ্ঠী যাদের সাথে এই সংঘর্ষটা হয়েছে তাদের পাড়াতে আমি যাই এবং ঘুরে দেখি যে ঘর বাড়িগুলো পোড়ানো হয়েছে, লুট করা হয়েছে, ভাঙা হয়েছে। হ্যাঁ, ভালো কথা, যারা আসামে চলে গিয়েছিলেন তারা সবাই ফিরে এসেছে, কিন্তু তাদের মধ্যে 6-7টা পরিবারের বাড়ি একদম মানে বাসযোগ্য না, এখানে থাকার দিন অন্যের বাড়িতে আছেন। কিন্তু দুর্ভাগ্যের হল 26শে জুলাই ঘটনা, আমরা গেছি 4 তারিখে, তার মানে এরপরে আরো 8-9 দিন বাদে গভর্নমেন্টের তরফ থেকে প্রায় 600-700 লোক, প্রায় 100 পরিবার, এদের জন্য 9টা পয়সা রিলিফ দেওয়া হয়নি, 9টা পয়সা দেওয়া হয়নি। যারা আহত হয়েছিলেন গুরুতরভাবে বা সামান্যভাবে, তারা নিজ খরচায় এবং মাকুন্দাতে একটা মিশনারি হসপিটাল তাদেরকে চিকিৎসিত করিয়েছেন। সরকারের তরফ থেকে কিচ্ছু করা হয়নি। আমি দেখেছি কয়েকটা বয়স্ক লোক পা মানে এখনো গা শুকায়নি, হাঁটতে পারে না, উঠে বসতে পারে না, কি করে তারা কাজ করে খাবে? কিছুই করা হয়নি। তো এই অবস্থায় এখনই যে 6-7টা পরিবার আছে তাদের থাকার জায়গা নেই এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই। ডিএম, এসপির প্রতিনিধি গেছেন এবং আমরা যেদিন গেছি সেদিনই নাকি আমি পত্রিকায় দেখেছি একজন মন্ত্রীও ঘুরে এসছেন। আমি দেখিনি এরপর সরকারি কোনো ঘোষণা বা পত্রিকায় যে কোনো কিছু তারা তাদের জন্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এরকম দেখিনি। এবং একটা খুব ভালো দিক যে ব্রু যারা ডিসপ্লেসড পিপল তাদের তরফ থেকেও এবং এই যে হালাম কমিউনিটির চড়াই সম্প্রদায়ের তরফ থেকে দুটি সম্প্রদায়ের লোকই বলেছেন যে না, যে আমাদের মধ্যে এটা যেন দুর্ঘটনার মতো, আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা একলগে থাকতে চাই এবং দ্রুত শান্তি ফিরে আসুক। এবং তারাই আবেদন করেছেন আপনারা সরকারকে বলুন যাতে দুইটা সম্প্রদায়ের মধ্যে বসে সামাজিক নেতাদের নিয়ে আবার আগের মতো করে শান্তিতে বসবাস করতে পারি ব্যবস্থা গ্রহণ করার জন্য।
তো এই সবটা পরিপ্রেক্ষিতে আমরা সরকারের কাছে যে ডিমান্ডটা রাখতে চাই, প্রথম ডিমান্ড হলো, যেহেতু এটা এডিসি এলাকা এবং দুটো সম্প্রদায় হলো আমাদের ট্রাইবাল সম্প্রদায়, রাজ্য সরকার এবং এডিসির উচ্চ পর্যায়ের একটা যৌথ প্রতিনিধি দল অনতিবিলম্বে দামসারা পরিদর্শন করুক, তাদের কথা শুনুক, ক্ষতিগ্রস্ত লোক এবং যারা ব্রু তাদের যে পুনর্বাসনের যে প্রসেস চলছে, যেটার যে হিসাবে এই ঘটনা হয়েছে, এগুলো শুনুক। দুই হল, যারা আহত সবার যে জন্য সুচিকিৎসা ব্যবস্থা করা হোক, আর সুস্থ হয়ে কাজ করার সক্ষম না হওয়া অবধি তাদের পরিবারের জন্য ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা গভর্নমেন্ট করুক। তিন হল, আমি যে দেখিয়েছি ছবি, যাদের এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো, ঘর পুড়ে গেল, ঘর ভেঙে দেওয়া হলো, সরকারের একদল প্রতিনিধিকে গিয়ে নাকি বলেছেন তাদেরকে 100% কম্পেনসেট করা হবে, কিন্তু তাহলে তদন্ত করতে হবে, সার্ভে করতে হবে, এগুলো করে এদের কম্পেনসেট করার সে ব্যবস্থা করা হোক। তারপরে দাবি রাখতে চাই, ওইখানে যে চড়াই সম্প্রদায় যাদেরকে নিয়ে এই ব্রুদের এই কনফ্লিক্ট হয়েছে, তারা সেখানে যুগ যুগ ধরে বসবাস করছেন, কিন্তু সরল সোজা মানুষ সবাই বন অধিকার আইন অনুযায়ী দরখাস্ত করতে পারেনি, বা করলেও হয়তো বা বিবেচিত হয়নি, কিন্তু তারা সেখানে সুপারি লাগিয়েছেন, লেবু লাগিয়েছেন, তারপরে আরো বহু ধরনের ফল ফসলি তারা করেছেন, কলা ইত্যাদি, কিন্তু তাদের পাট্টা নেই, এগুলি পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হোক। তারপর যে ব্রু ডিসপ্লেস পিপলদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলবো শুধু কাসকাও ভিলেজের না, অর্থাৎ দামসরা না, গোটা উত্তর ত্রিপুরাতে আরো অন্যান্য ক্যাম্পের এই শরণার্থীদের বা ডিসপ্লেস পিপলদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ, সবটাই একটু পর্যালোচনা হোক। কারণ শুধু 40/30 ফুট জায়গা দিয়ে এরপরে কিছু টাকা দিয়ে হাত তুলে নিলাম, এরপরে কি হবে? আগামী দিনগুলোতে দামসরার মতো ঘটনা আরো বহু জায়গাতে হবে, কাজে এটা যাতে না হয় তার জন্য তারা সবাই জমিয়া বা কৃষিজীবী, প্রত্যেক পরিবারকে কম করে 1 হেক্টর করে জায়গা দেওয়া হোক। যদি খাস জায়গা না পাওয়া যায় তাহলে ডিগ্রেডেড ফরেস্টে ROFR বন আইনে তার পাট্টা দেওয়া হোক। এবং অবশ্যই যেটা করণীয়, এরকম জায়গা চিহ্নিত করার আগে স্থানীয় লোক, স্থানীয় বিএসি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় বিধায়ক, তাদের সাথে যাতে আগাম আলোচনা হয়, কারণ তারা যদি তাকে গ্রহণ না করে তাহলে এই জাতীয় ভুল বুঝাবুঝি আবারও হবে। এগুলি করার পর তারপরে কিন্তু গভর্নমেন্ট এখন কি করছে, এটা যান্ত্রিকভাবে শুধু ভোটের সুবিধা লাভের লক্ষ্যে এখানে 30 পরিবার, সেখানে 50 পরিবার, আরেক জায়গাতে 60 পরিবার বসিয়ে দেওয়া হচ্ছে। এতে এদেরও যাদের পুনর্বাসন হবে তাদেরও আখেরে কিছু হবে না, আর স্থানীয়দের সাথে একটা পার্মানেন্ট ঝগড়া ব্যবস্থা হবে। 6 হলো, আমরা দাবি জানাচ্ছি যে যাদের পুনর্বাসনটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ঘরটর দেওয়া হয়েছে, তাদেরকে জব কার্ড দেওয়া হোক এমডেগাতে, তাহলে 100 দিন তারা কাজ পাবে, সে ফ্যামিলি তাদের হাতে কিছু পয়সা করে আসবে ওইখানে, তাহলে এই লোকগুলাকে এখানে সেখানে যেতে হবে না। 7 হলো, ওইখানে
পিস মিটিং যেন করা হয়। দুটি সম্প্রদায় চাইছেন যে সরকারি উদ্যোগে, সরকার আহ্বানে করে যাতে বসা হয় এবং তারা সম্পূর্ণ সহযোগিতা করতে তারা প্রস্তুত। আর সব মিলেই বলতে চাই যে দামছড়ার মানুষ সত্যিই খুবই ইতিবাচক। সেখানে বাঙালি, হিন্দু, মুসলমান, মণিপুরি, তারপরে আরো নানা সম্প্রদায়, ছোট্ট জায়গা হলে বসবাস। যেভাবে ঘটনাতে জড়িয়ে পড়েছিল দুইটা সম্প্রদায়, কয়েক হাজার মানুষ, যদি সেখানকার পাবলিক যদি এগিয়ে না আসতেন এত দ্রুত, সেখানে আজকে এই শান্তি ফিরত না। এবং তারা চায় সহযোগিতা করতে। সরকার এই যে ইতিবাচক দিক, এটাকে ব্যবহার করুক, এক্সপ্লয়েট করুক এবং আমাদের যাতে এই জাতীয় আরো অন্য কোনো ঘটনা শুনতে না হয় তা সুনিশ্চিত করুক। দামছড়া নিয়ে এটা আমাদের আলোচনা। আরেকটা বিষয় হলো, আগামীকাল 9ই আগস্ট সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডে ফর ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপলস, অর্থাৎ বিশ্ব আদিবাসী দিবস হিসাবে রাষ্ট্রসংঘের উদ্যোগে 1995 সাল থেকে এটা হয়ে আসছে। এবং এটা ঘোষণা করার কারণ হল, সারা পৃথিবীতে এখন প্রায় 48 কোটি এই আদিবাসী বা জনজাতি বা ইন্ডিজিনাস পিপল জনসংখ্যা 90টা দেশে। জনসংখ্যার সারা পৃথিবীর প্রায় 6.25%, তারা 6.25%, 6.2%। এবং এই পপুলেশন, তাদের যে কালচার মানে সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এগুলি রক্ষা করা উচিত। এটা পৃথিবীর সম্পদ। এবং এই 48 কোটি লোকের মধ্যে 7,000 ভাষা এখনো প্রচলিত আছে, কিন্তু এগুলি সরকারিভাবে স্বীকৃত না। 5,000 সংস্কৃতি। আমাদের ভারতবর্ষেই এই জনসংখ্যা প্রায় এখন 11 কোটি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে 1,500 ভাষা এবং 1,000-এর উপরে সংস্কৃতি। তো এগুলি রক্ষা করতে গেলে পরে সরকারের অনেক উদ্যোগ দরকার। ইউনিসেফ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারা এই চুক্তি করেছে, এই ঘোষণা দিয়েছে। এবং আমাদের ভারত সরকারও আইএলওর এবং ইউনিসেফের এই চুক্তির অন্যতম সিগনেটারি। তো আমাদের দেশেও আমরা দেখি নানাভাবে এই জনজাতি, আদিবাসী বা ইন্ডিজিনাস পিপলের অধিকার বঞ্চিত হচ্ছে। এগুলো রক্ষায় যাতে ব্রতী হয় আমরা চাই। তো এই বছর যে থিম দেওয়া হয়েছে এই জন্য, এই থিম হল লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকে পশ্চাদে ফেলে রাখা নয়, ইন্ডিজিনাস পিপলস এন্ড দি কল ফর এ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট। আদিবাসী জনগণ একটা নতুন সামাজিক সম্পর্ক তৈরির আহ্বান। তো এই উপলক্ষে আগামীকাল সকালে সিটি সেন্টারের সামনে সকাল 10টায় আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম আমরা করব। এবং সেখানে আমরা আমাদের দেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ, ট্রাইবাল ইউথ ফেডারেশন, ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন একসাথে আমরা এটাকে দাবি দিবস হিসেবে উদযাপন করব। 7 দফা দাবি আমরা নির্ণয় করেছি। আমাদের সাধারণ সম্পাদক এটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস ডে উপলক্ষে আমাদের আগরতলা সিটি সেন্টার তো কেন্দ্রভাবে হবেই, এছাড়া প্রত্যেক রাজ্যের প্রত্যেক সাব ডিভিশন, লোকাল বা জোন, সেখানকার যেরকম পরিস্থিতি আছে তার রেখে
আমাদের এই কর্মসূচিতে উত্থাপন করব। এবং আপনারা শুনেছেন এই কর্মসূচিতে আমরা আমাদের রাজ্যে 7টি দাবিকে সামনে রেখে এই দিনটাকে দাবি দিবস হিসাবে সবাইকে হাতে হাত ধরে কাউকে পশ্চাতে রেখে সকলেই হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার সংগ্রামটা যদি বড় করতে হয়, তাহলে আমরা মনে করি আমাদের রাজ্যে আমাদের সাংবিধানিক যে কতগুলো ক্ষমতা আমাদের সেখানে দেওয়া দরকার, সেই ক্ষমতাটাকে দিলে পরে বা অধিকার দেওয়া দরকার। এই অধিকারের মাধ্যমেই, এই অধিকার অর্জনের মাধ্যমেই আমরা মনে করি যে আমরা পশ্চাতে থেকে সামনে সকলে মিলে হাতাহাত করে আমরা এগিয়ে যেতে পারি। তার মধ্যে অন্যতম হলো এখন আমাদের বর্ষাকালীন পার্লামেন্ট চলছে। এই অধিবেশন চলাকালীনই আমরা জানি না এটা কতদিন ধরে চলবে, কিন্তু এখন চলছে। এই পার্লামেন্ট চলাকালীনই এটা অলরেডি 125তম সংবিধান সেখানে সংশোধন করার জন্য প্রস্তাব করা আছে, পার্লামেন্টে আছে। এই বিলটাকে পাস করার জন্য আমাদের দাবি সেখানে, অর্থাৎ এটি সেখানে এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। সেকেন্ড হলো আমাদের ক বড় ভাষাকে অন্তর্ভুক্ত করা। যে ক বড় ভাষা আমাদের রাজ্যে একটা সময় বলার অধিকার ছিল না, পড়াশোনা তো দূরের কথা, বড় বলতেও লজ্জাবোধ করতেন। এরকম একটা দিন গেছে আমাদের এখানে। 1862 সালে আমাদের তৎকালীন রাজারা এই বাংলা ভাষাকে যেদিন আপনার দেশের ভাষা হিসেবে, রাজ্য ভাষা হিসেবে যখন সেটাকে গ্রহণ করেন, তারপর থেকেই খুব বড় সেখানে এটাকে অচল হয়ে পড়ে। আমরা চাই যে এই বড় ভাষাকে এখন 1978-79 সালে বামফ্রন্ট সরকার এই বড় ভাষাকে রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এখন এই ভাষাকে আরো যাতে এটাকে আমরা বড় করতে পারি, সেখানে মর্যাদা দিতে পারি, বিকশিত করতে পারি, তার জন্য অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করবার যে দাবি, এটা দীর্ঘদিনের দাবি। এই চলতি অধিবেশনেই এই বড় ভাষাকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করবার কথা আমরা বলছি। এছাড়া আমাদের রাজ্যে বিভিন্ন জনজাতি অংশের মানুষ আছে, মগ, গারো, কুকি, হালাম, চাকমা, সাঁওতাল, মুন্ডা বা অন্যান্য আরো ছোট ছোট জনগোষ্ঠী আছে। তাদের ভাষা, তাদের কৃষ্টি, এটাকেও যাতে ডেভেলপ করা যায় তার জন্য গ্রহণ করা হোক। বামফ্রন্ট সরকার এই ছোট ছোট জনগোষ্ঠীরও ভাষাকেও মর্যাদা দেওয়ার জন্য, রক্ষা করবার জন্য এখানে ডাইরেক্টরেট খুলেছে। তাদের প্রাথমিক পর্যায়ে তাদের মাতৃভাষা শিক্ষার মাধ্যম করেছে, কিন্তু এটা যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছে। এখন এটাকে বড় করবার জন্য এখন বর্তমান সরকার কোনো উদ্যোগ দেখছে না, কাজে এটাকে আরো রক্ষা করবার জন্য আরো উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার জন্য আপনারা জানেন লেখাপড়া, বিশেষ করে জাতি গরিব অংশের বিভিন্ন অংশের মানুষ তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইনে লেখাপড়া হচ্ছে, সেখানে মোবাইল নেই বা নেট নেই, নেটে পয়সা নেই, বিভিন্ন ধরনের সমস্যা আছে। তারা যাতে এই সমস্যা থেকে যাতে আপনার দূরীভূত করেন, এই ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করেন। এছাড়া উচ্চশিক্ষার জন্য এখন প্রাইভেটাইজেশনের যুগ চলছে আমাদের দেশে। এখন সেখানে যে টাকা পয়সা দিবে সে ভালো লেখাপড়া করবে, ওই আগের মতোই চলছে, আগের প্রবাদের মতোই। কাজেই সেই জায়গায় যাতে গরিব অংশের মানুষ, উপজাতি অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ লেখাপড়া যাতে করতে পারে, ভালো লেখাপড়া, সেই সুযোগ যাতে আরো ব্যাপক প্রদান করার ব্যবস্থা সেখানে গ্রহণ করে। এছাড়া আমরা বলছি যে আবার বিশেষ করে জুম চাষিরা ভয়ঙ্কর ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে এমনিতেই বৃষ্টি আবার কম দেরিতে আসাতে ঠিকমতো ফসল বানানো গেছে না, আপনার জুম চাষ করা যায় নাই। জুম চাষ করার পরও বিড়ালি এবং বানরের উপদ্রবে একেবারে সাংঘাতিক বিপর্যস্তর মধ্যে আছে। কাজেই তার জন্য আমরা বলছি এই যে ভাই বোনদের তারা যাতে খানিকটা স্বাবলম্বন হয়ে উঠতে পারেন এই খানিকটা সময়ের জন্য, তার জন্য এককালীন
সেখানে 25,000 টাকা এবং তাদেরকে এই যে রাগার যে কাজ তাদেরকে সেখানে আরো অতিরিক্ত 50 দিন অর্থাৎ 150 দিন। এমনিতে যারা পাট্টা প্রাপক তারা 150 দিন কাজ পাওয়ার আইন আছে, আমাদের রাজ্যে করানো হয় না। তাই আমরা বলছি জব মানে পাট্টা থাকুক বা না থাকুক, যারা তাদের জব কার্ড আছে ইন্ডিয়া তাদের কাছে সেখানে 150 দিন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, লেখার কাজ সাথে করার ব্যবস্থা। এছাড়া আমরা বলছি যে আপনার ঘর, বিশেষ করে পাট্টা প্রাপক এবং গরিব মানুষ যারা ঘর পাওয়ার কথা ছিল তারা এই কটা বছরে কোনো ধরনের সেখানে ঘর মানে না পাইনি বলেই চলে, এবং যা পাওয়ার মতো লিস্ট হয়েছে এই লিস্টগুলো এবার আপনারা দেখেছেন ব্লকে ব্লকে নোটিশ জারি করে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই হাতে হাজার হাজার বেনিফিশিয়ারির নাম সেখানে ক্যান্সেল করে দেওয়া দিচ্ছে। আমরা বলছি ক্যান্সেল তো করা যাবেই না। যারা পাট্টা প্রাপক এছাড়া গরিব মানুষ আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করেন। এছাড়া আপনার সরকারের প্রতিশ্রুতি মতেই ছিল যে বছরে 50,000 চাকরি দেবেন, নিষ্কালে ফলে চাকরি দেবেন, কিন্তু আমরা দেখছি 3.5 বছর অতিক্রম হওয়ার মতো অবস্থা চলছে, চাকরি বাকরি কিছুই হচ্ছে না। আমরা চাই সমস্ত শূন্য পদ পূরণ করার উদ্যোগ গ্রহণ করো এবং 100% রুস্টার মেনে সেখানে চাকরি প্রদানের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হোক। এগুলি হচ্ছে আমাদের এবারকার এই যে ইন্ডিজিনাসদের দাবি মানে দিনে আমাদের দাবি দিবস হিসাবে এই দাবিটাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আর আজকে একটা দেখলাম এই যে ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাসদের নিয়ে আমাদের এখানে একজন সাংবাদিক সম্মেলন করেছে এডিসি প্রশাসন, এবং অন্যরাও নাকি 35 বছর ধরে এডিসিতে আছে। ইন্ডিজিনাস ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস নাকি কেউ পালন করে নাই, এবারই নাকি এডিসিতে পালন করা হচ্ছে। এই ধরনের কথাবার্তাও শুনেছি আজকে, কিন্তু এটা সত্য মিথ্যা, এটা কোনোভাবেই ঠিক নয়। আমরা শুরু থেকেই ধারাবাহিকভাবে এই দিকটা উদযাপন করে আসছি, এতে কোনো রকম বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আসলে একজন দায়িত্বশীল লোক থেকে না জেনে না বুঝে না দেখে এই ধরনের কথা কেন বলছেন এটা অবশ্য আমাদের হচ্ছে না। যাই হোক, আমরা যথাযথ মর্যাদা সহিত এই দিনটা উদযাপন করতে চাই। আপনারা সকলেই আমাদেরকে আমাদের যে প্রস্তাবটা হবে উত্থাপনটা হবে, আপনারা মিডিয়া বন্ধুরা সেখানে প্রচার নিয়ে গিয়ে আমাদের নিশ্চয়ই সহযোগিতা করবেন, আশা রাখছি। সকলকে ধন্যবাদ। সর্বশেষ আর একটা কথা বলতে চাই, বিপ্লব দেবের সরকার তাদের অপকর্ম, অপদার্থতা এবং জনবিরোধী কার্যকলাপের কারণে যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে, শুধু জনগণ থেকে না, শাসক দলের অভ্যন্তরেও যারা বিশ্বাস করেছিলেন তাদের নানা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনে সত্যি সত্যি তারা ত্রিপুরাজ্যের মধ্যে উন্নয়নের যোগ্য সম্পাদন করবেন, আজকে তারা দেখছেন এই সরকার সম্পূর্ণ তার বিপরীত পথে যাচ্ছে। তাই তাদের নিজেদের ঘরেও আগুন লেগেছে, এই আগুন তুষের আগুনের মতো জ্বলছে। স্বাভাবিক তার পরিণতি কি হবে তারা আরো ভালো জানেন। তো সেই আতঙ্কে এখন আর কটা দিন তারা যতদিন থাকবেন, যে খুন সন্ত্রাস এমনি গণতন্ত্র নেই,
তার উপরে বলাৎকার চলছে, সেই আহত গণতন্ত্রকেও একদম পুরি টুটি চেপে মারার জন্য আজকে এই বিগত কটা দিন ধরে বলগাহীনভাবে সন্ত্রাস চলছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অফিস কমলপুরে গতকাল রাতে প্রথমে একদল বাইক ভ্যানে এসে আগুন লাগানোর জন্য, সেখানে দমকল বাহিনী আগুন নেভাতে আসার পর আগুন নিভিয়েছেনও, পুলিশও কিছু এসছেন। তারপরে আরো কিছু দলে বাড়ি হয়ে দমকলের লোক এবং পুলিশকে সরিয়ে দিয়ে আরো বেশি দাহ্য পদার্থ দিয়ে আমাদের মানিক ভান্ডারে কমলপুর মহকুমার অফিস, যেটা গত 40 মাসে বারে বারে আক্রান্ত, এটা খোলা সম্ভব হচ্ছিল না, এটাকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করেছে। তার আগের দিন যুবকদের একটা কর্মসূচি করতে গিয়ে আমাদের বর্ষিয়ান একজন নেতা কমরেড রঞ্জিত ঘোষ এবং আরো অনেকে আক্রমণ করেছে, সব পুলিশের সামনে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিথর, অকর্মণ্যতা বা তাদের কাছে প্রায় আত্মসমর্পণ করার মতো। এর আগে বিলোনিয়া রাজনগরে তাই হয়েছে, রানীবাজারে গতকাল কোবরা খামার পার্টি অফিস পুড়িয়েছে। একই সাথে একটা রাজনৈতিক দল, তাদের নেতারা ত্রিপুরাতে আসছেন। এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এটা সর্বভারতীয় রাজনৈতিক দল বা আঞ্চলিক দল বা নির্দল বা ব্যক্তি কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের সর্বত্র তার দল গড়া, দল করা, তার বক্তব্য বলা, সরকারের কাজে সন্তুষ্ট হলে সন্তুষ্টি ব্যক্ত করা, অসন্তুষ্ট হলে সে অসন্তুষ্টি তাও প্রকাশ করার অধিকার আছে। কিন্তু ত্রিপুরার যে আমরা দেখছি উপর্যুপরি তাদের উপরে হামলা হচ্ছে। কদিন আগে এরকম একটা সমীক্ষক এসেছিল যে কেন তারা আসলো, তাদেরকে আটক করে তাকে ডিটেনশন রাখা হয়েছে। এই যদি ঘটনা হয়, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধর্মনগরে শহরের উন্নয়ন কেমন হচ্ছে দেখতে যান। 100-150 পুলিশ নিয়ে তিনি যখন এই গাড়ি ঘোড়া যখন বন্ধ, কারফিউ হলে তার জন্য কারফিউ তো শুধু পাবলিক জন্য হতে পারে না। হ্যাঁ, যারা ডিউটিরত পুলিশ অফিসার, ইউনিফর্মের অফিসার, তাদের জন্য তাদের ডিউটি হতে পারে। তিনি বের হন, আগে তাকে অ্যারেস্ট করুন। এইভাবে গণতন্ত্র হত্যা চলছে, এইভাবে ত্রিপুরা যে ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। আমরা গণমুক্তি পরিষদ রাজ্যের এই চলমান অগণতান্ত্রিক এবং বর্বর যে কার্যকলাপ হচ্ছে তার নিন্দা জানাচ্ছি এবং দলমত নির্বিশেষে আমাদের কোন কোন সাংবাদিক বন্ধু হচ্ছে কিনা, কাছে যাচ্ছেন কিনা, আরে এটা তো ব্যক্তিগত। আমরা গণতন্ত্রের জন্য যারা আক্রান্তের পক্ষে দাঁড়ানো, আজকে অন্যায়ভাবে ভারতীয় জনতা পার্টির কোন গোষ্ঠীর উপর যদি আক্রমণ হয়, আমরা তারও প্রতিবাদ করব। আমরা
গণতন্ত্রের পক্ষে, ব্যক্তি স্বাধীনতার পক্ষে, আইনের শাসনের পক্ষে। বিপ্লব দেব সরকারের কাছে আমরা আবেদন জানাবো এগুলোর থেকে দলের লোকদের নিবৃত্ত করুন, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ এরকম চলতে দেওয়া যায় না, এটা চলবে না। এটুকুই যে গণমুক্তি পরিষদ তরফ থেকে এবং গণতান্ত্রিক আন্দোলন তরফ থেকে সরকারের পুশ যাতে ফেরে তার জন্য আমরা বলে রাখি।